আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা দেখো আমার 4th ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এর আগে আমি তোমাদের সাথে আমার 3টে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি এখনই কিন্তু দেখে আসবে আমার চ্যানেলের প্লেলিস্টে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো 3টে এক্সপিরিয়েন্স ভিডিওর লিঙ্কই দিয়ে দেবো। আর 3টে কোথায় কোথায় দিয়েছিলাম সেটাও আরেকবার বলে দিই। প্রথমটা দিয়েছিলাম ফুলবাগান কলকাতাতে, দ্বিতীয়টা এবং তৃতীয়টা দিয়েছিলাম তমলুকে, এবং চতুর্থটা দিয়েছি পুরুলিয়ায়, এবং সেখানে কিন্তু আমি এখনও কর্মরত রয়েছি। এবারে এখানে আমাকে কি কি ধরেছিল সেগুলো আমি শেয়ার করব, এবং এখানে কেন জয়েনিং করেছি সেটাও কিন্তু লাস্টের ভিডিওটাতে বলবো। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতে চাও পুরোটা দেখবে, স্কিপ না করে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কি কি ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। এবারে দেখো, প্রথমত আমি বলি যে আমার চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এবারে দেখো, প্রথম যে কোশ্চেন আমাকে করেছিল, আমি প্রথমে গিয়ে আমরা এখান থেকে 3জন মতো এসেছিলাম সেই দিনে, এবং 3জন মেল ছিলাম এবং বাকিরা সব ম্যাক্সিমাম 10-12 জন মতো ফিমেল ছিল। সেখান থেকে আমাদের পরপর ইন্টারভিউ হচ্ছিল, এবং প্রথম আমার যখন চান্স এলো তখন আমি গ্রিটিংস করে ঢুকলাম। ঢুকে স্যার বসতে বলার পরে আমি বসলাম। বসে প্রথম কোশ্চেন যেটা করলো সেটা বললো, তোমার বাড়ি কোথায় এবং তুমি এর আগে কোনো হসপিটালে জব করতে কিনা। তো আমি এইটা যখন কোশ্চেনটা করার পরে আমি বললাম যে আমার বাড়ি এরকম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, বর্ধমান থেকে 20 কিলোমিটার দূরে। বলার পরে বললো তো অত দূর যেহেতু, যারা আমি আর একটা কথা বলে রাখি, ইন্টারভিউ যারা দিতে এসেছিলো ক্যান্ডিডেট বা স্টুডেন্ট স্টাফ যারা ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম এই পুরুলিয়া বা বাঁকুড়া বা আশেপাশের ডিস্ট্রিক্ট থেকেই ছিল। কিন্তু আমি যেই বলেছিলাম পূর্ব বর্ধমান থেকে, তখন আমাকে বলেছিল যে তুমি তাহলে অত দূর থেকে এখানে যাতায়াত করে, বা ধরো এখানে আমি যদি অ্যাকোমোডেশনও দিয়ে দিই তাহলে এখানে থেকে করতে পারবে তো। আর আমার যখন রেজাল্টটা দেখলো যে 3টে ইয়ারেই তখন কাউন্সিল, আচ্ছা সেই দিন কিন্তু যখন দিয়েছিলাম তখন হয়তো 3rd ইয়ারটা বেরোয়নি, কিন্তু 2টো ইয়ারে দেখেছিল যেহেতু কাউন্সিল টপার, সেই জন্য আমাকে এই কোশ্চেনটাও করেছিল যে এখানে তুমি তোমার এত সুন্দর রেজাল্ট, তাহলে তুমি মানে কলকাতার দিকে দেখতে পারতে বা তোমাদের বর্ধমান আশেপাশে দেখতে পারতে, এত দূরে কেন এসেছো? এটা আমার খুব একটা বড় হসপিটাল নয়, কম বেডের হসপিটাল, মানে যেহেতু 50 বেডের ছিল। তো সেই জন্য বলছিল যে মানে রেজাল্ট অনুযায়ী দেখে বলছিল যে এখানে তুমি আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে তো, মানে এখানে জব করতে পারবে তো। আমি বললাম হ্যাঁ। দিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি এর আগে কোনো হসপিটালে জব করেছো করতে? আমি বললাম হ্যাঁ, আমি ওই চেয়ারিং ক্রসের ব্যাপারটা বলেছিলাম এবং তমলুকের ব্যাপারগুলো বলেছিলাম, যে ঢুকেছিলাম কিছুদিন করে, এখানে শুনলাম যে ব্যাপার এরকম, তো এখানে ছেড়ে এখানে এসেছি। তারপরে বললো আচ্ছা, তাহলে তোমাকে কয়েকটা কোশ্চেন করি। দিয়ে তারপরে বলেছিল যে তোমরা কোন কোন ওয়ার্ডে ইন্টার্নশিপ এর সময় ডিউটি করেছো। তো আমি বলেছিলাম, প্রথমত আমার ইনস্টিটিউটের নাম বললাম, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, অশোকনগর নার্সিং ট্রেনিং গভর্নমেন্ট স্কুল মেল, এটা দুটোই রয়েছে। এবং বলার পরে আমি বললাম যে আমাদের 3 বছরের কোর্সে লাস্ট 6 মান্থ ইন্টার্নশিপ ডিউটি, এবং 4টে হসপিটালে আমরা ডিউটি করেছি। তো সেই রকম ইন্টার্নশিপের সময় আমাদের অল্টারনেট করে করে ডিউটিগুলো দিত। এনআরএসে আমরা ডিউটি করেছি, তারপরে বারাসাত মেডিকেল কলেজে করেছি, তারপরে হাবড়া স্টেট জেনারেল এবং আমাদের অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে করেছি। এবং ওয়ার্ড যদি বলেন তাহলে ওয়ার্ড সেখানে লেখা ছিল, উল্লেখ করা ছিল। আমি স্যারকে বললাম ওখানে বিভিন্ন ওয়ার্ডগুলো লেখা আছে, আমি আর মুখে অত বলিনি। দিয়ে বলার পরে বললো বাহ, ভেরি গুড, ভালো ভালো জায়গায় তোমরা ডিউটি করেছো, ভালো ভালো ওয়ার্ডে। দিয়ে আমাকে নিকু সম্বন্ধে বলছিল যে এনআইসিইউ বা পিআইসিইউ তোমরা দিয়েছো, সেখানে ডিউটি যদি ফেলি তাহলে করতে পারবে তো। আমি বললাম হ্যাঁ। দিয়ে বলেছিল এখানে ওটিতে ডিউটি দিলে অ্যাসিস্ট করতে পারবে, যেহেতু ওটি ওখানে এক্সপিরিয়েন্সে লেখা ছিল ইন্টার্নশিপে। তো আমি বললাম হ্যাঁ, ওটিতেও ডিউটি করলে আমরা যদি দেন, আমরা চাইছি ফ্রেশার্স হিসেবে কোথাও পাচ্ছিলাম না ওটিতে ডিউটি করতে বা আইসিইউতে, তো আপনি যদি এখানে দেন, আপনি থেকে ওটিতে ডিউটিতে থেকে আমাদের অ্যাসিস্ট করতে বলেন, বা আপনি প্রথমে শিখিয়ে দেন, আমরাও আপনার সাথে সহযোগিতা দেবো, আপনিও আমাদের সহযোগিতা করবেন, এভাবেই তো শিখতে পারবো। এটা বলে আমি বলেছিলাম হ্যাঁ, ওটিতে অ্যাসিস্ট করতে পারবো, প্রথম একটু সাথে পরে ধরে শিখিয়ে দিতে হবে, পরে ঠিকই অ্যাসিস্ট করতে পারবো। তারপরে এটা বলার পরে দিয়ে আমাকে কোশ্চেন করেছিল আমাদের বডি এর সবচেয়ে স্মলেস্ট বোন এবং মাসেলের নাম বলো। দিয়ে আমি বললাম আচ্ছা স্যার, এটা
এটা তো আমরা পড়েছিলাম অ্যানাটমিতে। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট বোন বলেছিলাম যে স্টেপিস, এবং সবচেয়ে স্মলেস্ট মাসেল সেই সারাউন্ডিংয়ে মাসেল যেটা স্টেপিডিয়াস মাসেল। এবারে বলার পরে ভেরি গুড বলে তারপরে নেক্সট কোশ্চেনে গেল, বলল আচ্ছা গল ব্লাডার স্টোনের কে আর কি নামে ডাকা হয় বলো। আমি বললাম যে জিবি স্টোন, জিবি স্টোন অনেকে সংক্ষেপে বলে বা গল স্টোন বলে, ঠিক আছে। তারপর কোলে লিথিয়েসিস বলে। তো বললো আচ্ছা এই নামটাই জানতে চাইছিলাম, কোলে লিথিয়েসিস। দিয়ে আমি বললাম হ্যাঁ স্যার কোলে লিথিয়েসিস বলে, এবং কোলে সিস্টাইটিস হলে ইনফ্লামেশন অফ গল ব্লাডার বলা হয়। দিয়ে এটা বলার পরে বললো গল স্টোন রিমুভ করার জন্য বলো কী অপারেশন করা হয়। এটা আমি বললাম অ্যান্সার হিসেবে বলেছিলাম যে কোলেসিস্টেক্টমি করা হয়। কোলেসিস্টেক্টমি অপারেশনের যে ইনস্ট্রুমেন্টগুলো আমি দুই একটা নাম বলার চেষ্টা করছিলাম, যেহেতু পুরো তখন নামগুলো জানতাম না। দেখবে আমার ওটি ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে ভিডিও সেখানে কিন্তু করা আছে, এবং তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ওটি ইনস্ট্রুমেন্ট নিয়ে আরও বিভিন্ন ভিডিও করতে। আমি আরও ভিডিও তৈরি করছি, সেগুলো আমি রিলিজ করব। এরপরে দেখো আমাকে পরের কোশ্চেন করেছিল যে কয়েকটি হেরিডিটারি ডিজিজের নাম বলো। দিয়ে আমি বললাম হেরিডিটারি বা যেগুলো জেনেটিক বংশগত রোগ, যেমন সেগুলো নিউবর্নদের কিছু আছে এবং বড়দেরও কিছু থেকে যায়, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, মানে ব্লাড রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সেগুলো সমস্ত হেরিডিটারি ডিজিজ। এবং জেনেটিক্যালি নিউবর্নদের যেগুলো হয়ে থাকে, অনেকে নিউবর্নদের কী হয়, যেমন হচ্ছে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা থাকে, তারপর হচ্ছে সেখানে নেফ্রোটিক সিনড্রোম থাকছে, ঠিক আছে, এরকম হার্টস্প্রাং ডিজিজ, এগুলো হেরিডিটারি ডিজিজ এক একটা। তো এগুলো বলার পরে আমাকে 7 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা করেছিল যে বলো তো বাচ্চাদের তো ডিউটি করেছো নিকু পিকু বা এসএনসিউতে বলছো, বা হচ্ছে পোস্টনেটালে ডিউটি করেছো, তো বলো আফটার বার্থে ভ্যাকসিন কী কী আছে, আফটার বার্থ কী কী ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। দিয়ে আমি বললাম আফটার বার্থে ভ্যাকসিন যেমন জন্মের 24 আওয়ার্সের মধ্যে বলেছি যে হেপাটাইটিস বি দিতে হয়, কারণ ওটা 24 আওয়ার্স পেরিয়ে গেলে আর ডোজ নেই। পরে আমরা যখন এই যে বিভিন্ন কাজে নামি তখন হেপাটাইটিস বি ভ্যাকসিন আবার দেওয়া হয়, কিন্তু বার্থে 24 আওয়ার্সের মধ্যে ওটা দিতে হয়। আর তারপরে বলেছিলাম ওপিবি 0 ডোজ, যেটা বার্থ ডোজ হিসেবে বলা হয়, সেটা হচ্ছে জন্মের 15 দিনের মধ্যে দিতে হয়। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিসিজিটা উইথিন 1 ইয়ারের মধ্যে দেওয়া যেতে পারে, কিন্তু বার্থ ডোজে সেটা দিয়ে দেওয়া হয় পোস্টনেটাল ওয়ার্ডে গিয়ে। সেটা হচ্ছে যে বিভিন্ন বিসিজি সিরিঞ্জ রয়েছে, সেই সিরিঞ্জ দিয়ে ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। এবং ডোজটাও বলেছিলাম যে জন্ম ডোজ আপ টু 1 মান্থ পর্যন্ত 0.05 ml, এবং সেটা যদি 1 মান্থ পেরিয়ে যায় 0.1 ml। তারপরে বলেছিল বা ভেরি গুড বলার পরে তারপর বলেছিল কয়েকটি এমার্জেন্সি ড্রাগের নাম বলো ও তাদের মোড অফ অ্যাকশন বলো। এটা যখন বলেছিল আমি বলেছিলাম যে এটা দেখো তোমাদের আগের ভিডিওগুলোতে যদি দেখো ক্লিয়ারলি সবকটা ভিডিওতে কিন্তু আমাকে এমার্জেন্সি ড্রাগ নিয়ে প্রায় কোশ্চেন করেছিল। এবার তাহলে তোমরা বুঝতে পারছো এমার্জেন্সি ড্রাগ কতটা ইম্পর্টেন্ট। তো এটা আমি আর আলাদা করে বলছি না, আগের ভিডিওটা দেখে নেবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এমার্জেন্সি ড্রাগের লিস্ট বলে দিয়েছি। পরের কোশ্চেন আমাকে করেছিল যে সি সেকশনের নাম শুনেছি, তখন বললাম হ্যাঁ সিজারিয়ান সেকশন বা এলইউসিএস বা এলএসসিএস, যেটা লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন বা লোয়ার সেগমেন্টাল সিজারিয়ান সেকশন বলা হয়। তো বললো সি সেকশনে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় বলো। তো এটা বলার জন্য আমি তখন মোটামুটি আমরা দেখেছিলাম, আমরা অবজার্ভ করেছিলাম অ্যাসিস্ট করতে, তখন কোনো ডিউটিতেই মানে যেখানে ডিউটি গেছি অ্যাসিস্ট করতে দেয়নি, আমরা শুধু অবজারভেশনে ছিলাম, অবজারভেশন করার জন্য। তারপরে কিছু কিছু স্টাফ দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, কারণ ডক্টর তো বলবে না, স্টাফ দিদিরাও কিন্তু বলতে চায়নি, কারণ জানি না তাদের ব্যস্ততা বা কিছুর জন্য বলতে চায়নি। দিয়ে আমি ইউটিউবে দেখে বিভিন্ন ভিডিও থেকে দেখে আর কি, আর কিছু ফ্রেন্ডস আছে তারাও ডিউটিতে আছে, তাদের একটা লিস্ট বানানো আছে, সেখান থেকে আমি তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই লিস্টটা, এবং আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো যে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে। এই সি সেকশানেই কিন্তু ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট লাগে, বিভিন্ন রিট্র্যাক্টার লাগে, বিভিন্ন ফরসেপ লাগে, সেগুলো কিন্তু লাগে। আচ্ছা, এরপরে আমাকে 10-এর যে কোশ্চেনটা আছে সেটা করেছিল যে বলছে বলো অ্যাট্রোপিন সালফেটের লোডিং ডোজ বলো। এটাও কিন্তু আমি তোমাদের আগেই বলেছি, আগের ভিডিওতে দেখে নেবে। এটাও কিন্তু একটা এমার্জেন্সি ড্রাগ, এবং অ্যাট্রোপিন সালফেট পিউপিল ডাইলেটর হিসেবে কাজ করে, পয়জনিংয়েও কাজ করে, বিভিন্ন পয়জনিং, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে যে কোনটা কখন কোন ভিডিওতে বলছি, এগুলো আমি বলে দিচ্ছি, আবার লিঙ্কও এখানে দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু দেখে নেবে। পরের কোশ্চেন আমাকে বলেছিল ডেঙ্গু হয়েছে কিনা জানার জন্য কি কি টেস্ট করা হয় বলো।
দিয়ে আমি বললাম ডেঙ্গু হয়েছে কিনা প্রথমে কনফার্ম না হওয়ার জন্য, মানে প্রথমে একটা সিম্পলি অ্যাসেস করার জন্য আমরা টুর্নিকেট টেস্ট করতে পারি। টুর্নিকেট টেস্টটা কি আমি বলে দিয়েছিলাম যে টুর্নিকেট টেস্টটা হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপি মেজার করলাম, মেজার করে যত আসলো, ধরো 120 আর 80 আসলো, তো 120 80-র আমরা কি করতে হবে, মানে গড় বের করতে হবে। গড় বের করে সেটাকে 2 দিয়ে মানে গড় বের করা যে দুটো থাকলে ডিভাইডেড বাই 2 করতে হবে, তাহলে 120 + 80 মানে 200/2 মানে 100 দিয়ে সেই যতই আসুক না কেন গড় করে সেই 100 যদি আসে 100-এ বিপি কাপটাকে কিন্তু বিপি কাপ তুলে ইনফ্লেট করে কিন্তু 100-এ পজ করে রাখতে হবে। পজ করে তার মানে এটা তোমার কিন্তু ম্যানুয়াল দিয়ে হবে, ডিজিটাল দিয়ে অতটা পসিবল না, তো ম্যানুয়াল দিয়ে করতে হবে। করে 100 mmHg-তে স্টপ করে রাখলে দিয়ে 5 মিনিট যে অ্যান্টিকিউবিটাল যে রিজিয়ন রয়েছে সেখানে 5 মিনিট দেখতে হবে, রাখতে হবে। রেখে তার আগে কিন্তু দেখে নিতে হবে কোনো রকম স্কিনের আন্ডারে কোনো র্যাশ আছে কি না, ঠিক আছে। তো যদি ওই 5 মিনিটের মধ্যে র্যাশ আসে কত, তাও আবার 7 থেকে 8টা বা 9টার বেশি র্যাশ যদি আসে তাহলে বুঝতে হবে ডেঙ্গু পজিটিভ। দিয়ে আমি বললাম এইটা করা হয়। আর কনফার্মেটরি টেস্টের জন্য IgM করা হয়, ডেঙ্গু NS1 টেস্ট করা হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন টেস্টগুলো করা হয়ে থাকে। হ্যাঁ, এরপরে রুট অফ ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন জিজ্ঞেস করেছিল আমাকে। তো রুট অফ ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন আমি বিভিন্ন মানে ভাগ করে বলেছিলাম, ঠিক আছে। প্রথমে একটা বলেছিলাম যে প্রথমে বলেছিলাম ওরাল রুট এবং প্যারেন্টারাল রুট, ঠিক আছে। ওরাল রুট, প্যারেন্টারাল রুট, ওরালের মধ্যে বিভিন্ন রয়েছে, যে সাবলিঙ্গুয়াল রয়েছে, বাক্কাল রয়েছে, ঠিক আছে, এভাবে। আর প্যারেন্টারাল রুটের মধ্যে কি কি থাকছে, ইন্ট্রামাসকুলার যেটা IM, ইন্ট্রাভেনাস যেটা IV, ইন্ট্রাডার্মাল ID এবং সাবকিউটিনাস SC। তো প্রত্যেকটার অ্যাঙ্গেল কত কত আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে। অ্যাঙ্গেলগুলো তো তবু জানো, তবু আমি লিখে দিচ্ছি। ইন্ট্রামাসকুলার, ওকে, ইন্ট্রামাসকুলারের ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। তারপর হচ্ছে ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে কিন্তু যেটা দেওয়া হয় ইন্ট্রাভেনাস তোমার কত 25 ডিগ্রি টু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চ্যানেলে দেওয়া হয়। তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস, এটা তোমরা জানো সবাই যে সাবকিউটেনিয়াস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, কিন্তু ইনসুলিন সিরিঞ্জের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রি দেওয়া হয়। আর ইন্ট্রাডার্মালের ক্ষেত্রেও তোমরা জানো যে সেটা কততে 15 ডিগ্রি টু 10 ডিগ্রি টু 10 ডিগ্রি টু 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ট্রাডার্মালি রুটের দেওয়া হয়। ইন্ট্রাডার্মাল যে ডার্মাল লেয়ারে সেখানে দেওয়া হয়। তো এগুলো ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রুট রয়েছে, যেমন ইন্ট্রাথেকাল রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল তো আগেই বলেছিলাম, ইন্ট্রাথেকাল, তারপর ইন্ট্রাসিয়াস মানে যেটা বোনের ভিতরে, ঠিক আছে। তারপরে আরও বিভিন্ন রুট রয়েছে যেটা হচ্ছে স্পাইনাল কর্ডে দেওয়া হয়, এরকম বিভিন্ন রুট রয়েছে। আমাকে লাস্ট কোশ্চেন যেটা, সেটা দেখো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 13 নম্বর কোশ্চেনটা বলেছিল ডায়রিয়া পেশেন্টের ট্রিটমেন্ট কীভাবে করবে। আমি বলেছিলাম সেটা অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী, যে ইনফ্যান্ট হচ্ছে নাকি টোডলার মানে চাইল্ডদের ক্ষেত্রে একরকম আর বড়দের ক্ষেত্রে আর এক রকম। চাইল্ডদের ক্ষেত্রে যে বিভিন্ন যে ওআরএস প্রিপারেশন মাকে শিখিয়ে দিতে হবে, এটা একটা হেলথ টক দেওয়ার একটা পয়েন্ট রয়েছে। আর ওআরএসের ব্যাপারটা অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী যে একটা চার্ট ছিল সেইটা আমি বলেছিলাম, যে ওআরএসটা কত লিটারে গোলাতে হবে, ডিজলভ করতে হবে সেটাও বলে দিতে হবে। আর ওআরএসটার যে কোয়ান্টিটি কেমন কি থাকে, এখন যেমন 24.8 গ্রাম 85 গ্রাম হয়েছে, তো সেইটা একটা বলেছিলাম। বলার পরে দিয়ে বলেছিল ডায়রিয়া পেশেন্টের ট্রিটমেন্ট, আচ্ছা তুমি একটা সুন্দর করে বলো। আমি যে ইনফ্যান্টেরটা ওটা বলার পরে একটা ধরুন অ্যাডাল্ট পেশেন্টই ভর্তি হয়েছে, তার ক্ষেত্রে বললাম প্রথমে তো আস্ক মানে তাকে কিছু পয়েন্ট জিজ্ঞেস করতে যে কতবার ইউরিন পাস করেছে, কতবার স্টুল পাস, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাসেসমেন্টের একটা ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট ছিল, ওইরকম একটা ওটা আমাদের আগে জেনে নিতে হবে যে কতবার স্টুল পাস, কতবার ইউরিন পাস করেছে আর কতবার ভমিটিং হয়েছে। এগুলো একবার মানে জেনারেল তোমার ডিহাইড্রেশনটা অ্যাসেস করার পরে প্রথমেই চ্যানেল করতে হবে। করে ধরো ডায়রিয়া হলে কিন্তু অনেকের ক্ষেত্রে কি করে রাখে, আইসোলেশন ওয়ার্ডে রাখে। তো সেই আইসোলেশন ওয়ার্ডে যদি থাকে সেখানে অ্যাডমিট করার পরে প্রথমেই তাকে চ্যানেল করে প্রথমেই কি দিতে হবে, কোনো
এনএস বা আরএল যেটা অ্যাভেলেবেল থাকবে ইন্ট্রাভেনাস ফ্লুইড সেটা কিন্তু চালিয়ে দিতে হবে। দিয়ে প্রথমত মেট্রোনিডাজোল যে ইনফিউশন থাকে সেটাও আমাদেরকে দিতে হবে। সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনিডাজোল যা থাকবে সেটা দেওয়ার পরে আমরা আইভি ফ্লুইডস কোনো একটা এনএস বা আরএল দিলাম। দিয়ে বিভিন্ন ট্যাবলেটও থাকছে, সেখানে জিঙ্ক ট্যাবলেট থাকে, ঠিক আছে। তারপরে ওআরএস তাকে দেবই, দিয়ে সবসময় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবো। এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা তাকে কন্টিনিউ করে যেতে হবে। আর ভালোভাবে বেশি করে জল খেতে হবে। আর কি ডায়েট মেনটেন করতে হবে হসপিটালে থেকে সেগুলোও বলে দিতে হবে। আর বাড়িতে যাওয়ার পরে আফটার ডিসচার্জ কী করতে হবে সেগুলোও বলে দিতে হবে। তো এভাবে একটা অ্যান্সার আমি বলেছিলাম। বলে স্যার আরও কয়েকটা কোশ্চেন হয়তো করেছিল, আমার এই মুহূর্তে মনে নেই, এগুলোই বলেছিল। বলার পরে আমি বললাম দিয়ে স্যার বলেছিল ঠিকই আছে, ভালো। এরপরে যেগুলো আর কি জেনারেল কথা, যে স্যালারি এক্সপেকটেশন কত, তারপরে মানে কোথায় কোন ওয়ার্ডে করতে চাও। আমি বলেছিলাম যে ওটি বা আইসিইউর যে কোনো একটা দিলে ভালো হয়। দিয়ে বলেছিল আচ্ছা ওটা ভেবে জানাবে। দিয়ে আমাকে বলেছিল ঠিক আছে বাইরে ওয়েট করার পরে বাকিদের ইন্টারভিউ আরও কয়েকটা ছিল, নিয়ে ডাকার পরে বলল ঠিক আছে তুমি একটা স্যালারি এক্সপেকটেশনও বলেছিল। দিয়ে আমাকে একটা বলে টোলে আমি সেখানে জয়েন হওয়ার পরে একটা ওয়ার্ডও আমাকে অ্যাসাইন করে দিয়েছিল, মানে বিভিন্ন এখন রোটেশন করে বিভিন্ন জায়গায় দিচ্ছে। তো এই ছিল আমার এই যে ইন্টারভিউটা, মানে ইন্টারভিউ নাম্বার 4। তারপরে এখনও কোথাও ইন্টারভিউ দিইনি, সিভি বিভিন্ন জায়গায় দিয়েছি, কলকাতা বা বিভিন্ন জায়গায় দেওয়া রয়েছে, কিন্তু ইন্টারভিউ সেভাবে কোনো জায়গায় এখনও দিইনি। তো এটাই ছিল আজকের ইন্টারভিউয়ের টপিক। আশা করি ভিডিওটি পুরোটা দেখবে সবাই, আর শেয়ারও করে দেবে। এরপর আবার কেউ রিকোয়েস্ট করছে যে অবস্টেটিক্যাল এবং গাইনোকোলজিক্যাল নার্সিং বা লেবার থেকে কী কোশ্চেন ধরতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা, ততক্ষণ তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো।